আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। তোমাদের এমবিবিকে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমি এমবিবিকে ভাইয়া আছি তোমাদের সাথে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, দেখো তোমাদের বহুল প্রত্যাশিত এবং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা কি বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার, তাই না? কি সেটা বলো তো? বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু, এই নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে। সো আশা রাখি এই বিষয়টা তোমাদের ভালোভাবে আয়ত্তে রাখবা এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ সিকিউ আসে, এমসিকিউ আসে ভালো মানে বোর্ডে ভালো মতো, ঠিক আছে? ওকে, দেখো বোর্ড এক্সামে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? বোর্ড এক্সামে বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বোর্ড এক্সাম কি দিব আমি বলে দিলাম, হইতেছে বেশ 3 স্টার একটা চ্যাপ্টার, বুঝছো? 3 স্টার হওয়ার মতো একটা বেশ কোয়ালিটিফুল একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, এখন দেখো যারা হয়তো বা বায়োলজি পড়োই নাই, অনেকে আসো পড়োই নাই ঠিক মতো বা বোঝোই নাই কিছু মতো বা সব কিছু ভুলে গেছো কি একটা অবস্থা এরকম, তারা যেন কুইক রিভিশন দিতে পারো। অল্প সময়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে এবং তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে। ওকে, ঠিক আছে, সেই ধারাবাহিকতা আমরা ক্লাসটা শুরু করছি। অ্যান্ড তোমাদের এমবিবিকে ভাইয়ের সাথে একটু চেষ্টা করো। ওকে, ঠিক আছে, একটু সময় দাও। আশা রাখি এই অল্প সময় পরীক্ষার আগ মুহূর্তে যারা হয়তো বা যারা ক্লাস 10-এ আসো, যারা পরীক্ষার্থী আসো, যারা ক্লাস 9-এ আসো বা যারা 8 থেকে একটু অ্যাডভান্স জানতে চাও সেল রিলেটেড, তারাও এটা দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে, খুব অল্প সময়ে তোমরা একটু ভালো রিভিশন দিতে পারবে। ওকে, ঠিক আছে। আশা রাখি তোমরা ভালো বুঝতে পারবে বা ইনপুট ভালো হবে এবং তোমাদের আউটপুটও ভালো থাকবে ইনশাআল্লাহ। ওকে, দেখো পরবর্তী অংশটা দেখো, আমরা একটু তাড়াতাড়ি রিভিশন দেবো। দেখো তারপর এখানে আমরা যদি বলি, দেখো এখানে কি কি জীবদেহের গঠন এবং কাজের একক। কোষ কাকে বলা হয়? তোমরা সেই 7-8 থেকে বলে আসছো। জীবদেহের গঠন এবং কাজের এককে কি বলা হয় ভাইয়া? ওকে, জীবদেহের গঠন এবং কাজের এককে বলা হয় হচ্ছে টিস্যু, সরি টিস্যু কেন, সেল। জীবদেহের গঠন এবং কাজের এককে বলা হয় কোষ, তাই না? এখন দেখো এই কোষের সংজ্ঞাটা খুব পুরনো বা অত আপডেটেড না। এই আরো যদি একটু ডিটেল সংজ্ঞা দেখো, সেই ক্ষেত্রে তোমার আরো কিছু শক্তিশালী সংজ্ঞা পাবে। দেখো সেই ক্ষেত্রে দুইজনের নাম একটু মনে রাখা উচিত। এই দুইজন বিজ্ঞানী যেহেতু ভূমিকা রাখছে, কি একজন কি লোই অ্যান্ড আরেকটা হইতেছে সিকেভিস। ওকে, 1969 সালে, দেখছো অবস্থা, 1969 সালে তারা এগুলো আবিষ্কার করতেছে। আমরা কি করতেছি? আমরা বাংলাদেশ গণ অভ্যুত্থান করতেছি, তাই না? ওই সময় আমাদের কি ছিল? গণ গণ অভ্যুত্থান, তাই না? আমাদের এদিকে গণ অভ্যুত্থান হয়ে যাচ্ছে, গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। ওকে, ঠিক আছে, আমরা এই গণ অভ্যুত্থান নিয়ে ব্যস্ত, বুঝছো? আমরা এগুলো আবিষ্কার করার ধারে কাছে তো যাইতেই পাই না। আমাদের হইতেছে 1971 সালে, তাই না? কি লিখতে চাচ্ছি বলো তো? 1971 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে পার হইতেছি, আর এনারা হইতেছে এদিকে আবিষ্কার করতেছে। আমরা অলরেডি পিছাই গেছি না বলো? অলরেডি সেই সময় আমরা অনেক পিছাই গেছি। সো তোমাদের একটু বুঝে বুঝে পড়তে হবে, একটু একটু সাইন্টিফিক রিসার্চ করার মতো মেন্টালিটি রাখতে হবে যে আমি ভালো কিছু শিখবো, ভালো কিছু করব, দেশের জন্য ভালো কিছু করব, ঠিক আছে? আমাদের এই যে ভেঙে পড়া, মেধা শক্তিতে দুর্বল, মেধাশক্তিতে দুর্বল না, মেধাশক্তি যথেষ্ট আছে, কিন্তু আমরা এই যে পরিশ্রম কম, সারাদিন রিলস দেখা, ফ্রি ফায়ার খেলো, টিকটক দেখো, এগুলো মানুষটাকে প্রতিবন্ধী করে দিতেছে, বুঝছো? একটা একটা জেনারেশনকে প্রতিবন্ধী করে দিতেছে। সেই প্রতিবন্ধী কেন? কারণ তারা একে তো পড়াশোনা যে করবে সেই মেন্টালিটিটা অবশ্যই হারাই ফেলতেছে, পাশাপাশি সে যে একটু শ্রম দিবে, একটু হার্ডওয়ার্ক মানে একটু শারীরিক কায়িক শ্রম দিবে, সেই শক্তিটাও নষ্ট করতেছে। কারণ যে সারাদিন ওই যে ফোনে গেমিং খেলে, মানে সারাদিন গেম, পড়াশোনা নেই, কোনো কিছু নেই, সে ওই তো ফোনেই শুধু গান শুট করতে পারে, বুঝছো? কিন্তু সত্যিকার অর্থে সে যদি একটু অস্ত্র নিয়ে যদি প্র্যাকটিস করতো, দেখা যাইতো যে বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন জায়গায় দরকার হইলে আমরা একটু সামরিক বাহিনী আকারে তোমাকে পাইতাম। তুমি তো তাও করো না, তাই না? ঠিক আছে, আশা রাখি তোমরা নিজেদের পরিবর্তন আনবা। এবং এই যে সারাদিন হয়তো বা টিকটকে নাচানাচি করতেছো, তাহলে তুমি কিভাবে জ্ঞান চর্চায় অংশগ্রহণ করবে বলো? এই বিষয়গুলো থেকে আমাদের একটু ফিরে আসতে হবে, আমাদের জেনারেশনটাকে উন্নত করতে হবে, বুঝছো? তারা আমাদেরকে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আটকায় রেখে তারা নিজেরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার ইনকাম করতেছে। আর আমরা কি হয়ে গেছি? আমরা প্রতিবন্ধী হয়ে যাইতেছি, বুঝছো? পড়াশোনা করতে পারতেছি না। ঠিক আছে, একটু বিজ্ঞান চর্চা মনোনিবেশ করবো ইনশাল্লাহ। ওকে, আমি একটু নীতি কথা শুরু করে দিলাম। ওকে, ঠিক আছে, কিছু মনে করে না। এখন দেখো পরবর্তী অংশটা। আচ্ছা, এখন দেখো তার মানে কোষটা কি, কোষ সম্পর্কে আমরা একটু জানতে হবে। কোষের বিষয়টা কি? বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত।
অবশ্যই বৈষম্যবেদ্য, এই যে তোমরা ক্লাস 8-এর দিকেও পড়ছিলা বা আগেও পড়ছিলা, বৈষম্যবেদ্য পর্দা কি কিছু কিছু জিনিস চলাচল করতে পারে, কিছু কিছু জিনিস পারে না, বৈষম্যবেদ্য। ওকে, তোমরা পর্দা পড়ছিলে কি বেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা, অবেদ্য পর্দা, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে বৈষম্যবেদ্য, কিছু কিছু জিনিস চলাচল করতে পারে। দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। দেখো, নিজের প্রতিরূপ, একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয় না, এরকম প্রতিরূপ সৃষ্টি করতে পারে, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা কোষ বলবো। ওকে, ঠিক আছে। আদি কোষ এবং প্রকৃত কোষ, এই যে আদি কোষ প্রকৃত কোষ, তারা যারা চ্যাপ্টার 1 পড়ছো জীবন পাঠ, তারা অলরেডি এটা বুঝেই গেছে। আদি কোষ কি হয় ভাইয়া? নিউক্লিয়াস সুগঠিত থাকে না, আর প্রকৃত কোষ নিউক্লিয়াস সুগঠিত থাকে। তারপর আদি কোষে কি হয় ভাইয়া? আদি কোষের ক্ষেত্রে বিশেষ করে শুধুমাত্র রাইবোজোম থাকে, আর পাশাপাশি কি থাকে? রাইবোজোম থাকে এবং হইতেছে যে ক্রোমাটিন বস্তু ডিএনএ থাকে, তাছাড়া কোনো কিছুই তেমন থাকে না। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সব কিছু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, ঠিকঠাক আছে তো না? ওকে, আশা রাখি সব কিছু বুঝতে পারতেছো। তো এইরকম সব কিছু আছে, বুঝছো? তোমরা একটু রিভিশন দিয়ে নিবা, তাহলে দেখবা যে আরো সব কিছু পারবে। ওকে, এখন দেখো এই যে আদিকোষ কি? প্রোক্যারিওটিক। প্রো মানে কি? প্রো মানে কি ভাইয়া? প্রো মানে আদি। ওকে, প্রো, এই প্রো হইতেছে আইফোন প্রো না, এটা হইতেছে আদি, পুরনো। ঠিক আছে, এখন দেখো এখানে কি থাকে? প্রোক্যারিওটিক কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তারপর নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, যেমন নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে। প্রকৃত কোষের ভিতর কি কি আছে ভাই? প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে, তারপর ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং সকল অঙ্গাণু থাকে। ঠিক আছে, তারপর এর ভিতর কি থাকে? এর ভিতর রাইবোজোম থাকে, আর অন্যান্য যে বস্তুগুলো প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ডিএনএ, আরএনএ সব থাকে, এবং পাশাপাশি আরেকটা দেখবে হিস্টোন নামক প্রোটিন থাকে। কি বলতো? হিস্টোন। হিস্টোন এটা কি? হিস্টোন এক ধরনের প্রোটিন। ওকে, হিস্টোন নামক প্রোটিন থাকে। এটা এক ধরনের কি ভাইয়া? এটা এক ধরনের প্রোটিন। এটা কি করে? এটা হইতেছে ক্রোমাটিন বস্তুকে স্ট্রেংথ দেয়। দেখো না যে ডিএনএটা এরকম থাকে, এই যে প্রকৃত কোষের ডিএনএটা এরকম পেঁচানো, তাই না? আচ্ছা, এটাকে স্ট্রেংথ দেয়। আর এদের ক্ষেত্রে ডিএনএ গুলা কিরকম? গোলাকার, গোলাকার, বুঝছো? ঠিক আছে। আচ্ছা দেখো, পরবর্তী অংশটা আমরা একটু দেখি। দেহকোষ, জনন কোষ। আচ্ছা, এই যে দেখো কত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই যে একটা সেল ছিল, একটা সেল বিভাজিত হয় দুইটা, একটা থেকে দুইটা, এইভাবে ক্রমান্বয়ে যখন আমরা যেটা দেহকোষে আমাদের শরীর গঠনে, সবকিছু গঠনে যেটা কাজে লাগে, সেটাকে বলা হইতেছে দেহকোষ। আর জনন কোষটা কি ভাইয়া? এই যে জনন কোষ, এই যে বংশ পরম্পরায় বাবার বৈশিষ্ট্য কিভাবে সন্তানের স্থানান্তরিত হয়ে আসে, তারপর বাবা, দাদু থেকে বাবা, বাবা থেকে সন্তান, তারপর কি নানু ভাই থেকে মা, মা থেকে হইতেছে সন্তান, ছেলে মেয়ে, সবাই এই যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো স্থান, এটা কোন ধরনের বিভাজনের ফলে ভাইয়া? এটা জনন কোষ বা হইতেছে সেটাকে বলা হইতেছে মিওসিস বিভাজন। দেখো, এটা ছিল 2n। ওকে, একটা ছিল 2n, এখান থেকে কি হয়? এটা একটা n, 4টা n তৈরি হয়। ওকে, 4টা সিঙ্গেল n তৈরি হয়, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, দেখো এখন দেখো এটা আমরা একটু রিভিশন দিয়ে ফেলো। দেহকোষ কি? অবশ্যই এটা কি? এই যেটা তো মনে রাখতেই হবে, এখানে কি হয়? মাইটোসিস বিভাজন, আর এখানে কি হবে? মিওসিস কোষ বিভাজন হয়। ঠিক আছে, আর এটা কি হয়? এখানে যদি আমরা দেখি, এটা হইতেছে বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটে, আর এটা কি হয়? বিভাজনের মাধ্যমে এই যে শুক্রাণু, ডিম্বাণু এগুলার সৃষ্টি হয়, এবং কি সেখান থেকে যাতে জাইগোট তৈরি হইতে পারে। ওকে, ঠিক আছে, এই প্রসেসটা কি বোঝো? ডিম্বাণু, শুক্রাণু, এটা একটু বলি দেখো, আর একটু যাতে ক্লিয়ার হয়। আচ্ছা দেখো, আমাদের যদি দেখি, একটা হইতেছে ফাদার সেল, একটা হইতেছে মাদার সেল, তাই না? ফাদার সেল, মাদার সেল। মাদার সেল থেকে এখান থেকে দেখো, এই ফাদার সেলে অবশ্যই কি ছিল? 2n ছিল। 2n সংখ্যা, 2n দ্বারা কি বোঝানো হচ্ছে জানো? n মানে 23, n মানে কত? 23, 23টি ক্রোমোজোম। আর 2n মানে হইতেছে, 2n মানে কি বোঝানো হচ্ছে? 2n মানে হচ্ছে 23 জোড়া, 23 জোড়া, বুঝছো? 23 জোড়া যদি বলি, 23 জোড়া মানে কত? 46, 46টি, বুঝছো? এই 46টি প্রত্যেকটা কোষের ক্রোমোজোমের ভিতর, মানে প্রত্যেকটা কোষে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া থাকে। সো এই যে 23 জোড়া যে ক্রোমোজোম ছিল, এখানেও 2n ছিল, এখানেও কি ছিল? মাদারের ক্ষেত্রেও কি ছিল ভাইয়া? মাদারের ক্ষেত্রেও 2n ছিল। এই মাদার এখান থেকে 2n থেকে 1 সিঙ্গেল এন আসে, আর ফাদার থেকেও সিঙ্গেল এন আসে। তার মানে এটা আলটিমেটলি হইতেছে কি বলতো? তাহলে এখান থেকেও আসলে হইতেছে n, এখান থেকেও আসছে হইতেছে n। এই যে n যেটা আসতেছে না, এটাকে বলা হয় গ্যামেট। এটার নাম কি ভাইয়া? এটাকে বলা হয় গ্যামেট। ওকে, ঠিক আছে। ফাদারের ক্ষেত্রে এটাকে বলা হইতেছে শুক্রাণু, মাদারের ক্ষেত্রে এটাকে বলা হইতেছে ডিম্বাণু। ওকে, ঠিক আছে। এখন এই দুটা যখন পরবর্তীতে আবার মিলিত হইলে আবার কি হবে ভাইয়া বলো তো? মিলিত হইলে আমরা তো আবার কি পাবো? n প্লাস n, আলটিমেটলি কি পাবো বলো তো? আলটিমেটলি আবার আমরা সেই 2n পাবো, তাই না? বলো, এই যে আবার সেই 2n পাইলাম। তার মানে কি? বাবারও 2n ছিল,
সন্তানও টুইন পাইলাম, মাও টুইন ছিল, সন্তানও টুইন পাইলাম। তার মানে বৈশিষ্ট্য কি থাকলো? সেম থাকলো। কিন্তু বাবার অর্ধেক মার অর্ধেক দুটো মিক্স হয়ে এই জন্য সন্তান দেখতে কিছুটা বাবার মতো, কিছুটা মায়ের মতো, আবার অনেক সময় দেখা যায় কিছুটা দাদার মতো, কিছুটা নানার মতো। এটা কেন হয়? কিছু কিছু জিনগুলা লুকানো থাকে, বাবাতে প্রকাশ পায়নি, সন্তানে প্রকাশ পাইছে, এরকম হয়, বুঝছো? ঠিক আছে, তার মানে এরকম বুঝছি। তাহলে এটাকে গ্যামেট বলা হয়। এই যেটা তৈরি হল না, এটাকে বলা হয় জাইগোট। কি ভাই এটা ভাইয়া? এটার নাম হইতেছে জাইগোট। ঠিক আছে, যখন এটা যুক্ত হয়েছে তখন এটার নাম কি হয়ে গেছে ভাইয়া? জাইগোট। বুঝতে পারবো গ্যামেট কোনটা, জাইগোট কোনটা? ঠিক আছে, আশা রাখি এটা আমরা বুঝতে পারবো। ওকে, পরবর্তী অংশটা দেখো, উদ্ভিদ এবং প্রাণী কোষের স্থাপত্য। এখানে অবশ্যই দুইটা ফিগার আগাইতে হবে, ফিগার বাধ্যতামূলক। কি বলতো? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, চিত্র বাধ্যতামূলক। চিত্র অবশ্যই, চিত্র বই থেকে আঁকাই নিব। বইয়ে এখানে আমি তোমাকে 3D ভাবে দেখাইছি, একদম বাস্তব চিত্রের মতো দেখানোর চেষ্টা করছি, কিন্তু পরীক্ষায় তো তুমি এভাবে আঁকাইতে পারবে না। পরীক্ষা আঁকাইতে হবে 2D এর মতো, বইয়ের মতো। তার মানে কি? চিত্র বই থেকে আঁকাবা। ওকে, ঠিক আছে, এটা মাথায় রেখো। এখন দেখো বৈশিষ্ট্যগুলা। উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী কোষের সবাই কি প্রকৃত কোষে, তবে তাদের অঙ্গাণুর মধ্যে বেশ কিছু সুস্পষ্ট পার্থক্য আছে। পার্থক্য যদি বলি, এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব জায়গায় সব কিছু আছে। বিশেষ পার্থক্য যেটা বলবো সেটা হইতেছে কি, এই যে উদ্ভিদে দেখো কি কি থাকে। উদ্ভিদে একটা থাকে হইতেছে কোষ প্রাচীর। কি থাকে ভাইয়া? কোষ প্রাচীর। ওকে, উদ্ভিদ কোষে থাকে হইতেছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে সেই কোষ প্রাচীর থাকে না। এটা হলো প্রাণী কোষ। ওকে, তারপর আর কি? উদ্ভিদ কোষে আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে এই যে কোষ গহ্বর, আচ্ছা মনে করো ক্লোরোপ্লাস্ট থাকে। কি থাকে বলো তো? ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? এই যে সালোক সংশ্লেষণে যে ক্লোরোফিল ব্যবহৃত হয় না, সেটাই ক্লোরোপ্লাস্ট থেকে আসে। ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট, এটা দন্তস্ব হবে তাই না? আচ্ছা, মেবি। ঠিক আছে, দেখো ক্লোরোপ্লাস্ট। আর এখানে কি সেই ক্লোরোপ্লাস্ট থাকে না। তারপর পাশাপাশি আরো একটা জিনিস, সেটা হলো এই যে কোষ গহ্বর। মাঝখানে কি ভাইয়া? কোষ গহ্বর। এই যে কোষ গহ্বর, সেটা উদ্ভিদ কোষে থাকে, বাট প্রাণী কোষে থাকে না, থাকলেও খুবই ছোট্ট থাকে। ওকে, ঠিক আছে। এই তিনটা হইতেছে উদ্ভিদ কোষে একটা স্পেশাল, যেটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে আবার বিশেষ কিছু থাকে, যেমন হইতেছে যেটা আবার উদ্ভিদ কোষে থাকে না। যেমন মন করা হইতেছে যেটা আমরা বলতে পারি হইতেছে কোথায়, এই যে এর একটা বিশেষ জিনিস থাকে, সেটা হলে আঙুলের মতো অভিক্ষেপ থাকে। এটাকে বলা হয় মাইক্রোভিলাই। কি বলা হয় বলতো? মাইক্রোভিলাই। ওকে, ঠিক আছে। মাইক্রোভিলাস নাম শুনি। মাইক্রোভিলাই মানে প্লুরাল, বহু বছর। মাইক্রোভিলাস হচ্ছে এক বছর। ঠিক আছে, মাইক্রোভিলাই এটা একটা থাকে না। এটা হইতেছে শুধু উদ্ভিদ প্রাণী কোষে থাকে, বাট উদ্ভিদ কোষে থাকে না। আরো একটা স্পেশাল, সেটা হইতেছে হচ্ছে সেন্ট্রোজোম। কি বলতো? সেন্ট্রোজোম। ওকে, দেখো এই জিনিসটা কোথায় থাকে বলতো? এই জিনিসটা প্রাণী কোষে থাকে, বাট উদ্ভিদ কোষে থাকে না। এই যে স্পেশাল, এখানে তিনটা, ওখানে দুইটা। ওকে, এই দুইটা একটু ভালোভাবে মাথায় রেখো। তারপর দেখো, এখন আমরা হচ্ছে উদ্ভিদ কোষের বর্ম বা কোষ প্রাচীর। বেশ সিকিউতে আসার মতো বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝছো? সিকিউ, এই যে দেখো কোষের যে, এটা একটু 3D ভাবে দেখানো হয়েছে। অবশ্যই চিত্রগুলো বই থেকে আঁকাবো, চিত্রগুলো বইয়ের মতো আঁকাবো, বুঝছো? কারণ এই চিত্র তুমি আঁকাইতে পারবে না। তো চিত্র কোথায় থেকে? বই থেকে। ওকে, ঠিক আছে। দেখো এর ক্যারেক্টারিস্টিকগুলো এখন দেখি, বুঝি পারি কিনা। আচ্ছা, অবশ্যই এটা কি মৃত বা জড়বস্তুদের তৈরি। এই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো এদের প্রধানত রাসায়নিক উপাদান যদি বলো, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলাতে তৈরি। সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলা কি? এগুলা হচ্ছে মৃত জিনিস, এবং এগুলা তুলনামূলক শক্ত জিনিস। আমাদের স্কিন তো নরম, কিন্তু উদ্ভিদ কাঠ দেখবে অনেক শক্ত। এদের প্রাচীরটা মৃত এবং তুলনামূলক অনেক শক্ত। ঠিক আছে, এই যে লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো অনেক শক্ত জিনিস, বুঝছো? ঠিক আছে। আর সেলুলোজ, এগুলো আমরা হজম করতে পারি না, কিন্তু এগুলো আবার হইতেছে যে গরু ছাগল ভালো হজম করতে পারে। এই জন্য গরু ছাগল ঘাস লতা পাতা ভালো খায়, আমরা ঘাস লতা পাতা খাইতে পারি না। ওকে, দেখো তারপর ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি থাকে? এই যে দেখো প্রোটিন থাকে, লিপিড থাকে, পাশাপাশি পলিস্যাকারাইড থাকে। ওকে, পলিস্যাকারাইড এটা হইতেছে ওই যে দেখো এখানে দেখো ব্যাকটেরিয়ার ভিতর কি কি আছে? প্রোটিন মানে আমিষ, লিপিড মানে কি স্নেহ, পলিস্যাকারাইড কি জানো? এটা মূলত একটা শর্করার ভিতর মনোস্যাকারাইড, তারপর হইতেছে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, বেশ কিছু রূপান্তর থাকে। তার ভিতরে একটা হইতেছে পলিস্যাকারাইড। ছত্রাকের, এই যে সুন্দর একটা জিনিস, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে তৈরি। ওকে, ঠিক আছে। তারপর দেখো প্লাজমোডেজমাটা, এটা আবার কি? এই একটা কোষের সাথে আরেকটা কোষে একটা আণুবীক্ষণিক নালী থাকে।
একটা কোষের সাথে আরেকটা কোষ লেনদেন করতে হবে না বলো? বিভিন্ন রাসায়নিক উপাদান বা বিভিন্ন যে লিকুইডাল যে পার্টগুলো আছে সেগুলোর রূপান্তর একটার সাথে আরেকটা ট্রান্সপোর্ট করার জন্য যে ধরনের বিশেষ নালী ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। কি বলতো? প্লাজমোডেজমাটা। ওকে, অণুবীক্ষণিক নালী। তার পাশাপাশি এর ভিতর কূপ আছে দেখবা, ছোট্ট ছোট্ট গ্যাপের মতো আছে, সেটাকে বলা হয় কূপ বলা হয়। তাহলে এর কাজটা কি বলতো? এর কাজটা মনে থাকবে না? এর কাজটা কি? বাইরে প্রোটেকশন দেওয়া, তাই না? বাইরের হইতেছে যাতে অন্যান্য বস্তু আকার আকৃতি বজায় রাখা, তার পাশাপাশি হইতে যেমন বর্ডারের যে কাজ, বাংলাদেশ ভারত যে বর্ডারের কাজটা এইরকম বর্ডারের কাজ, ঠিক আছে? তারপর হইতেছে স্ট্রং একটা স্ট্রেন্থ দেওয়া, শক্ত একটা আকৃতি দেওয়া, এই ধরনের কাজগুলো করে থাকে। ওকে, তারপর দেখব জীবের ভিত্তি এবং কোষের প্রবেশদ্বার, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি বলতো? প্রোটোপ্লাজম এই যে কোষ প্রাচীর ভেদ করে ভিতরের দিকে যা কিছু আছে, কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি ভেদ করে যা কিছু আছে সবাইকে কি বলা হয় ভাইয়া? সবাইকে বলা হয় একসাথে, সবাইকে কি বলা হয় বলো? সবাইকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। ওকে, দুইটা পার্ট থাকে। সো এই যে অংশটুকু, তারপর এই যে ভিতরে দেখো, ভিতরে যে অর্ধস্বচ্ছ বা থকথকে জেলির মতো থাকে এটাকে প্রোটোপ্লাজম বলা হয়। আর কোষ ঝিল্লিটা কি? এর বাইরেই যে লাগানো লেয়ারটা থাকে। কোষ ঝিল্লি আমাদের মানুষের ক্ষেত্রে থাকে, কোষ ঝিল্লি উদ্ভিদেও থাকতে পারে, প্রাণীতেও থাকে, বুঝছো? আর কোষ প্রাচীর এটা স্পেশাল ক্যারেক্টার, এটা শুধু কোথায় থাকে? এটা উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। ওকে, কোষ ঝিল্লি দুটি স্তরে স্থিতিস্থাপক পর্দা বা প্রধানত লিপিড কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ওকে, এটি একটি বৈষম্যভেদ্য পর্দা যা অভিস্রবণের সময় পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। এই যে দেখো আঙুলের মতো অভিক্ষেপ দেখতে পাচ্ছ, এগুলাকে কি বলা হবে? মাইক্রোভিল্লি, মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস। এটা হইতেছে এই কোষ ঝিল্লির গায়ে গায়ে থাকে। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটা দেখো। শক্তির আধার মাইটোকন্ড্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাইটোপ্লাজম কাকে বলে বলো তো? একটা প্রোটোপ্লাজমের ভিতর নিউক্লিয়াসকে বাদ দিলে বাইরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমকে বাদ দিলে এই যে কি বলে, ক্রোমোজোম ধারণকারী যে একটা মাঝখানে বা কেন্দ্রে বলো বা সাইটে বলো যে তুলনামূলক ঘনবস্তু সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয়, সেটাকে আমরা বলতে পারি হইতেছে নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে। এখন সাইটোপ্লাজমের ভিতর বেশ কিছু বস্তু আছে, কিছু কিছু আছে হইতেছে আবরণযুক্ত বা ঝিল্লিযুক্ত, কিছু কিছু আছে ঝিল্লি ছাড়া। ঝিল্লিযুক্ত আছে, ঝিল্লি ছাড়াও আছে। যেটা ঝিল্লিযুক্ত এরকম হইতেছে যেমন মাইটোকন্ড্রিয়া। ঝিল্লিযুক্ত বেশ কিছু আছে, দেখো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, তারপর হইতেছে লাইসোজোম। এগুলাতে কি থাকে? ঝিল্লি থাকে। আর কিছু কিছুটা ঝিল্লি থাকে না, যেমন হচ্ছে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। ওকে, বুঝতে পারছিস? ঠিকঠাক বোঝা যায়? ওকে, এগুলাতে থাকে কি বলতো? এগুলাতে দেখবা যে হইতেছে কোনো স্পেশাল কোনো বর্ডার থাকে না, বা কোষ ঝিল্লি থাকে না, বা মেমব্রেনটা থাকে না, ঠিক আছে? ওকে, দেখো এখন শক্তির আধার, এটাকে কি বলবো বলতো? এটা হইতেছে 10 স্টার একটা প্রশ্ন, 10 স্টার, বুঝছো? পরীক্ষায় দেখবা যে চলে আসছে এরকম একটা ভালো মানের একটা প্রশ্ন। ওকে, দেখো এখন কি, এটা হইতেছে 1886 সালে রিচার্ড অল্টম্যান, এটা একটু মনে রাখা লাগতেছে, রিচার্ড অল্টম্যান আবিষ্কার করেন এবং তখন নাম ছিল হইতেছে বায়োব্লাস্ট। তার মানে প্রাথমিক অবস্থায় নাম ছিল বায়োব্লাস্ট। পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা এর নামকরণ করে হইতেছে মাইটোকন্ড্রিয়া। ওকে, দুই স্তর বিশিষ্ট আবরণ দিয়ে আবৃত এবং ভিতরের দিকে ভাঁজ হওয়া স্তরকে কি বলা হয় ভাইয়া? ক্রিস্টি বলা হয়। তারপর দেখো, এখন তোমাকে এটা অবশ্যই চিত্রটা আঁকাইতে হবে। চিত্রটা তো আছে, চিত্রটা তোমাকে একটু আঁকায়, একটু আমি আমি আমার মতো করে একটু আঁকানোর চেষ্টা করি। দেখো একটু, যেহেতু এই চিত্রগুলো অবশ্যই বই থেকে আঁকানোর চেষ্টা করবে। দেখো আমি একটু আনুমানিক একটা আঁকানোর চেষ্টা করি, আমি তো অত বেশি চিত্র আঁকানোতে পড়ো না, দুর্বলতা আছে, বুঝছো? দেখো এই পাশে এটা এমন করে একটু দিলা যাতে একটু 3D ভাইব আসে, যে হ্যাঁ ঠিকঠাক আছে। এখন মাঝখানে মাঝখানে কি করব? অন্য কোনো কালার ইউজ করব? আচ্ছা, অন্য কোনো কালার ইউজ করলাম। এই যে দেখো, মনে করো যে হইতেছে কি করবো বলো তো? এই যে এইরকম করে দিয়ে, এই যে দিলাম, এখানে দিব, এক পাশে একটু বড় করবা, এক পাশে একটু ছোট করবা। কি হয়, খুব আস্তে আস্তে কাজ করতেছে। এক পাশে একটু বড় করবা, এক পাশে একটু ছোট করবা, এক পাশে একটু বড় করবা। এই যে অংশ। ওকে, ঠিক আছে। একে একে থেমে গেল কেন? এ খুব স্লোলি স্লোলি কাজ করতেছে কেন? এত বড় টান কি দেওয়াতে অভিজ্ঞতা নেই? এত বড় টান দেওয়াতে অভিজ্ঞতা নেই, বুঝছো? আচ্ছা, এ কেমন অঘটন বলো তো? এ কেমন অঘটন? আচ্ছা, এ কি ইয়া হয়ে গেছে? ভালো প্রেশার নিয়ে ফেলছে নাকি? আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা, এখান থেকে আমরা পূর্বের অংশটুকুতে ভালো প্রেশার নিয়ে ফেলছি। আচ্ছা, ওকে ওকে ওকে, দুঃখিত দুঃখিত। ওকে,
আচ্ছা আমরা একটু পূর্ব পাশে এই যে আঁকাইছি কিন্তু বেশ প্রেশার নিয়ে ফেলছে, কারণ আমাদের কি করতে হবে, একটু থেমে থেমে আঁকাইতে হবে, বুঝছো, বেশি প্রেশার নিতে পারতেছে না। আচ্ছা এই পাশে এইভাবে আঁকাইলা, দেখো পরেরটা কি করবো, পরেরটা আবার হইতেছে যেখানে যেখানে বেশি নিছিলাম না এটা সেটা ছোট নিতে হবে। এই যেমন করে এইরকম, তারপর এটা একটু চওড়া হবে, আবার এইদিকে এখানে আবার সরু হবে, এখানে চওড়া হবে। ওকে, তারপর কি করতে হবে, এখানে আবার হইতেছে সরু, আবার এইদিকে আবার চওড়া, বুঝছো। এই যে যে মোটামুটি হয়েছে না, মোটামুটি কাছাকাছি একটা হয়েছে। ওকে ঠিক আছে, এর গায়ে আবার একটু বৃন্তের মতো থাকবে, দেখো এই ক্ষুদ্র 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 অনেকগুলো বৃন্তের মতো থাকবে, বুঝছো, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা এরকম বৃন্তের মতো থাকবে। এই যে এইভাবে তোমরা একটু চিত্রগুলো তোমরা তো আরো ভালো আঁকাইতে পারো, বুঝছো। আর যারা আমাদের হইতেছে ছোট্ট 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 বড় বড় আমাদের আপুরা আছে, তারা তো অনেক সুন্দর আঁকাইতে পারে, আমরা তো সেইরকম আঁকাইতেই পারবো না। আর যারা কিছু পোলাপাইন আছে না, যারা একদম আঁকাইতেই পারে না, তাদের সাথে আমি একটু দেখাইতে চাইলাম, বুঝছো, যে তাও অন্তত যদি এরকম আঁকাইতে পারো, তাও একটা খানিকটা নাম্বার পাওয়া আশা করা যায়, বুঝছো। তারপরেও আরো একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করো। অনেক ছেলেও আছে অনেক ভালো আঁকায়, আমার একটা বন্ধু খুব ভালো আঁকাইতো, আমি আঁকানোতে অত পড়ো না, খুব দুর্বল, বুঝছো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তারপরে একটু কাছাকাছি আঁকানোর চেষ্টা করছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। ওকে ঠিক আছে, এখন দেখো কোনটার নাম কি, বাইরে। এই যে বাইরে, এটা কি ভাইয়া, 2 স্তর বিশিষ্ট, এটা কি ভাই, এটা আছে ঝিল্লি, কি আছে বলো তো, ঝিল্লি। ওকে, 2 স্তর বিশিষ্ট ঝিল্লি আছে। ওকে ঠিক আছে, তারপর দেখবা এই যে ভিতরের দিকে ভাঁজ করা না, এটাকে বলা হয় হইতেছে কৃষ্টি। কি নাম বলো তো, কৃষ্টি। ঠিক আছে, এই যে এটা পাইলাম হচ্ছে কৃষ্টি। তারপর কৃষ্টির গায়ে দেখবা যে এই যে বিন্তের মতো যেগুলো আছে না, এগুলাকে বলা হয় হইতেছে অক্সিজম। এগুলাকে কি বলা হয় ভাইয়া, অক্সিজম, অক্সিজম। ঠিক আছে, অক্সিজম। আর এর ভিতর যে লিকুইড পার্টটা আছে, এর ভিতর যে লিকুইড আছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। নাম কি ভাইয়া, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। ওকে ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স। এভাবে মোটামুটি একটা আঁকাইতে পারবে না, একদম খুব বেশি খারাপ তো হয় না, মোটামুটি ভালো। ধরে নাও যে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, নিচে আবার সুন্দর করে লিখে দিবা চিত্র মাইটোকন্ড্রিয়া। ওকে ঠিক আছে, অনেকে ভাবো যে কালার করবো কিনা। আচ্ছা কালার করে যদি সময় পাও করো, কিন্তু আসলে সময় পাওয়া যায় না, বুঝছো। এক একটা তোমাকে সৃজনশীলের ভিতর গ আছে, ঘ আছে, ঘতে যদি একটা চিত্র থাকে, ঘতে যদি একটা চিত্র থাকে, এতগুলো চিত্র আঁকাবা আবার কালার করবা, অত সময় করে, বুঝছো না। ঠিক আছে, চিত্র কি, মাইটোকন্ড্রিয়া। পরীক্ষায় যদি মোটামুটি বুঝতে পারো তাইলেই হবে। তোমাকে এমনভাবে শিখতে হবে যাতে পরীক্ষাতে লিখতে পারো, বুঝছো। যেমন ধরো অনেকে আমরা অনেক সুন্দর হাতের লেখা সুন্দরভাবে লিখতে পারি, সুন্দরভাবে আঁকাইতে পারি, কিন্তু পরীক্ষায় গিয়ে আর আঁকাইতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে মানে পরীক্ষার যে প্রপার মার্কটা টিচার তো দেখবে না যে তুমি আগে কত ভালো পারতা, টিচার দেখবে ওই অল্প সময়ে কতখানি পারছো। সো এই জন্য এমনভাবে প্র্যাকটিস করবা যাতে পরীক্ষায় লিখতে পারো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে ঠিক আছে, এই যে চিত্র মাইটোকন্ড্রিয়া এভাবে দিয়ে দিলা, তাহলে মোটামুটি হয়ে গেল। দেখো এখন যে বিষয়টা কি আছে, ঝিল্লি আছে, কৃষ্টি আছে, অক্সিজম আছে, তার পাশাপাশি আরো একটা স্পেশাল জিনিস তোমাকে একটু জানায় রাখা উচিত, বুঝছো। এই যে মাইটোকন্ড্রিয়া না, এর কিন্তু স্পেশাল 2টা জিনিস আছে, একটা হইতেছে রাইবোজোম আছে। কি বলতো, রাইবোজোম, মজার বিষয়, এর নিজের রাইবোজোম আছে, বুঝতেছো। এবং আরো একটা স্পেশাল বিষয়, এর নিজের হচ্ছে ডিএনএ আছে। নিজের কি আছে ভাইয়া, ডিএনএ আছে। এর নিজের নিজের বেশ পাওয়ারফুল পারসন, বুঝছো। ঠিক আছে, দেখো পরবর্তী অংশ, পূর্ববর্তী অংশ। এখন দেখো এই গল্পগুলো এখন বোঝো কিনা। তার মানে কি, বায়োপ্লাস্ট বুঝলাম, এদের 2 স্তর বিশিষ্ট আবরণ থাকে, ভিতরের ভাঁজ হওয়াকে কৃষ্টি বলা হয়, এবং কৃষ্টির গায়ে দেখবে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজম। নাম কি বলতো, অক্সিজম। ওকে বুঝলাম। তারপর আচ্ছা অক্সিজম এই পাওয়ার হাউস কেন বলা হয়, জীবের শ্বসন কার্যে সাহায্য করে এর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন কাজে দেখো বেশ কিছু উপাদান আছে, কি কি দেখো তো, আমরা তোমাকে আরো একটু বুঝাই। শ্বসনের ভিতর, শ্বসনের 4টা ধাপ, কয়টা বলো তো, শ্বসনের ধাপ হইতেছে 4টা, শ্বসনের ধাপ 4টা, বুঝছো। শ্বসন, শ্বসন জিনিসটাকে আগে, শ্বসন কি বোঝো বলো তো, শ্বসন বোঝো কিনা। শ্বসনের ধাপ হলো 4টি, কয়টি ভাইয়া, 4টি, 1 2 3 এবং 4। শ্বসন জিনিসটাকে, সালোক সংশ্লেষণ মানে খাবার তৈরি করা, সূর্যের আলো, পানি, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিলের সাহায্যে খাবার তৈরি করা, যেটা উদ্ভিদ করে, এটাকে বলা হয়। ওই সময় কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এটাকে বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। আর আমরা খাবার খাই, পাশাপাশি অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করে যে গ্লুকোজকে ভেঙে আবার শক্তি উৎপন্ন করি। আমরা খাবার খেয়ে সেটাকে আবার শক্তি করতে হবে না, অক্সিজেন দিয়ে সেটা কি করে ভেঙে আরো শক্তি নেয়, এই যে এনার্জি, আমরা কথা বলতেছি, নড়াচড়া করতেছি,
এই শক্তি উৎপাদনের জন্য যেই কাজটা হয় সেটাকে বলা হয় শ্বসন। এটা পৃথিবীর সব জীবই করে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সবাই করে, বুঝছো? ঠিক আছে, দেখো শ্বসনের ধাপের ভিতর যদি আমরা দেখি কি কি আছে বলো তো। শ্বসনের ধাপের ভিতর 1 নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস। কি বলতো? গ্লাইকোলাইসিস। ওকে, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা, লাইসিস মানে কি বলতো? ভাঙা, লাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজটা ভাঙা। প্রথম কাজ হইতেছে গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙা। তারপরে কাজ কি? তারপরে অ্যাসিটাইল কো এর সৃষ্টি। কি বলতো? অ্যাসিটাইল, এভাবেও লেখে আবার দিয়ে লেখে, তাই না? অ্যাসিটাইল কো এর সৃষ্টি, অ্যাসিটাইল। এগুলা চতুর্থ অধ্যায়ে ডিটেল পড়ানো হবে, বুঝছো? অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ ফর এনজাইম, অ্যাসিটাইল কো এ সৃষ্টি, বুঝছো? মনে করো যে অ্যাসিটাইল কো এ সৃষ্টি করে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিটাইল কো এ সৃষ্টি করলো। তার পরবর্তী ধাপটা কি ভাইয়া? তার পরবর্তী ধাপটা যদি আমরা দেখি সেটা হইতেছে ক্রেবস চক্র। এই যে দেখো স্পেশাল একটা জিনিস, ক্রেবস চক্র। ওকে, ঠিক আছে, দেখো ক্রেবস চক্র। ক্রেবস চক্রটাকে একটু স্পেশাল একটু হাইলাইট করলাম, ক্রেবস চক্র। তারপরের পার্টটা যদি বলি আর কি আছে, তারপর হইতেছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্র যেটাকে বলা হয় কি? ইলেকট্রন, ইংলিশে বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ সিস্টেম, বুঝছো? ইলেকট্রন প্রবাহ সিস্টেম। এই যে দেখতে পাও কি সবগুলা? দেখো এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হইতেছে এই ক্রেবস চক্র, বুঝছো? এই ক্রেবস চক্র। এখন এই ক্রেবস চক্রে এই যে শ্বসনের ধাপ 4টা, এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেবস চক্র। এবং ক্রেবস চক্রে কতগুলা জানো? প্রায় এর ভিতর প্রায় হইতেছে 24 অণু। কি ভালো মতো দেখতে পাও? 24 এটিপি, এটিপি। চতুর্থ অধ্যায়ে ডিটেল জানবা। 24 অণু এটিপি তৈরি করতে পারে ক্রেবস চক্র থেকে। আর ক্রেবস চক্রটা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই যে 4টা ধাপ আছে না, এর ভিতরে যে 1 নাম্বার ধাপটা দেখো, 1 নাম্বার কি দিয়ে বোঝাবো? এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বার হয় হইতেছে সাইটোপ্লাজমে। কোথায় হয় বলো তো? সাইটো। ওকে, জায়গা কই? এটা হয় হইতেছে সাইটোপ্লাজমে। বাদ বাকি পরের যে 3টা আছে না ভাইয়া, পরের যে 3টা, এই যে এখান থেকে এইটুকু, এই যে 3টা আছে না, এই 3টা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বুঝছো? এই 3টা যেহেতু মাইটোকন্ড্রিয়া হয়, সুতরাং মাইটোকন্ড্রিয়ার এর ভিতরে আবার ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সুতরাং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এবার বলা যাবে, হ্যাঁ দেখো মাইটোকন্ড্রিয়া প্রধান কাজ করে, এর ভিতর অন্যান্য অনেক কিছু আছে, তার ভিতর মোস্ট ইম্পর্টেন্ট ক্রেবস চক্র। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, এই জন্য এটাকে পাওয়ার হাউস বলা হয়। পারা যাবে? বলো, পারা যাবে? ঠিক আছে। তারপর আরও কিছু এমসিকিউর মতো ছিল, সেটা হইতেছে ওই যে একটা ছিল মনোসার্কোমোনয়েডস, ওকে, ট্রাইকোমোনাস। এই 2 ধরনের, এটাতে মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা একটি এমসিকিউর জন্য দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ওকে, ঠিক আছে। এই যে দেখো ক্লোরোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ বর্ণ, ক্রোমোপ্লাস্ট সবুজ ছাড়া অন্যান্য যত বর্ণ আছে রঙিন, আর আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট মানে কি বর্ণহীন, সাদা, ঠিক আছে। এখন ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা, সালোক সংশ্লেষণ। ক্রোমোপ্লাস্টের কাজ কি বলতো? ক্রোমোপ্লাস্টের কাজ হইতেছে পরাগায়নে সাহায্য করে, বিভিন্ন রং বেরঙের পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হইতেছে খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে। এই জিনিসটা দেখো এখানে মোটামুটি সব আমরা বলেই ফেলছি। এটাও চিত্র আঁকাবো, এটাও হইতেছে 5 স্টার একটা টপিক, পরীক্ষায় খুব ভালো আসে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের, সৌরশক্তিতে আবদ্ধ করতে পারে। তারপর আরেকটা হলো ক্রোমোপ্লাস্ট, এটা কি রঙিন, ক্যারোটিন, জ্যান্থোফিল, বিভিন্ন কিছু থাকে, বেশ কিছু থাকে, বুঝছো? হলুদ রঙের জন্য দায়ী, সেটা হচ্ছে জ্যান্থোফিল, হলুদ জ্যান্থোফিল। আচ্ছা আর লিখে দিব নি, দাঁড়াও। ফুল ফলে আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করায় এর প্রধান কাজ। তারপর লিউকোপ্লাস্ট কি বর্ণহীন, মূল এবং ভ্রূণে থাকে। এবার মূল কাজ হইতেছে ক্লোরোপ্লাস্টে সবুজের, যদি সূর্যের আলো পায় দেখবা যে সবুজ হয়ে যায়। ওই যে মাঠে, তোমাদের যে স্কুল মাঠ আছে, মাঠে যদি ইট রাখো বা কোনো কিছু রাখো, দেখবা যে হইতেছে ওটা ওই সবুজ ঘাসটা সাদা হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে অনেকদিন রেখে দিলে। পরে আবার ওটা সরাবা, দেখবা সূর্যের আলো পেলে আবার সবুজ হয়ে যায়। কারণ ক্লোরোপ্লাস্ট যদি সূর্যের আলো থেকে দূরে রাখো, ওটা হুট করে কি হয়ে যেতে পারে? লিউকোপ্লাস্ট হইতে পারে। লিউকোপ্লাস্টকে আবার যদি সবুজ আলো পায়, ওটা আবার কি হইতে পারে? ক্লোরোপ্লাস্টে পরিণত হইতে পারে। বুঝতে পারছো? ঠিক আছে। এখন পরবর্তী আর কিছু ইনফো দেওয়া আছে না? আর কিছু ইনফো দেওয়া নেই, এখানে আরো অনেক ইনফো আছে। তারপর ক্লোরোপ্লাস্টের, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্ট কেন কি, ওগুলো সম্পর্কে ভালো জানতে হবে। তারপর দেখো ক্রোমোপ্লাস্টের ভিতরে বেশ কিছু বর্ণ আছে, এগুলো টিএমসির জন্য দরকার। ক্রোমোপ্লাস্ট, ওকে,
ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ওকে, ক্রোমো, ক্রোমো, ক্রোমো মানে কি বিভিন্ন ধরনের বর্ণ, তাই না? ক্রোমোপ্লাস্ট। এখন দেখো এই যে বিভিন্ন ধরনের বর্ণের ভিতর কি কি আছে, যেমন কি কি এগুলোতে এটা অনুযায়ী লিখবো। যেমন মনে করেছে সে হলুদ, কি বলতো? হলুদ, এ হলুদ না? হ্যাঁ, এ হলুদ। ওকে, হলুদ। হলুদের পর কি আছে? কমলা, এই যেটা হলো কমলা। ওকে, কমলা, এই যে হলুদের পর কমলা। তারপর কি আছে ভাই? তারপর আছে লাল, এই যে এটা হইতেছে লাল। ওকে, তারপর কি আছে ভাইয়া? তারপর হইতেছে নীল। নীল কোনটা? এটা নীল না? নীল, ঠিকঠাক আছে না? এই যে দেখ, একদম আমরা রং দিয়ে দেখাইতেছি, বুঝছো কি অবস্থা? এই যে হলুদ যে আছে না, হলুদের জন্য যেই ক্যারোটিনের জন্য যে সেটা হচ্ছে জ্যান্থোফিল। কি বলতো? জ্যান্থোফিল, জ্যান্থোফিল। ওকে, তাহলে জ্যান্থোফিল একটা পিগমেন্ট থাকে, এটার জন্য কি হয়? হলুদ রং হয়। কমলা কিসের জন্য হয়? কমলা হয় হচ্ছে ক্যারোটিন থাকার জন্য। ক থেকে কমলা, ক থেকে কি বলতো? ক্যারোটিন। ওকে, ঠিক আছে, ক্যারোটিন। তারপর লাল, লাল যেটা হয় সেটা হচ্ছে ফাইকো অ্যারিথ্রিন। কি ভাইয়া? ফাইকো অ্যারিথ্রিন, ফাইকো এরিথ্রিন, এরাইথ্রোপ্লাস্ট। এরাইথ্রো সামনেতে পড়বা, এরিথ্রিন মানে হইতেছে লাল, এরিথ্রিন, এরিথ্রিন। ওকে, ফাইকো এরিথ্রিন। তারপর যেটা নীল দেখবা সেটা হচ্ছে ফাইকোসায়ানিন। কি ভাইয়া? ফাইকোসায়ানিন। ওকে, ফাইকোসায়ানিন, সায়ানিন, ফাইকোসায়ানিন। বুঝতে পারছো? এই যে এই জিনিসগুলো একটু জেনে রাখো, তাইলে দেখা যাবে তোমার কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে এখানে সবকিছু দেখবা। তারপর মোটামুটি সব মূলই তো হইতেছে লিউকোপ্লাস থাকে, তাই না? কিন্তু গাজরের মূল এটাতে আবার ক্রোমোপ্লাস থাকে, বুঝছো? এটা একটু মনে রেখো, গাজরের মূল, গাজরের মূল। আমাকে ফোন দিতেছে, আমরা একটু ব্যস্ত আছি। গাজরের মূল, এই যে গাজরের মূল। ওকে, ঠিক আছে, এটা সব মূল কিন্তু লিউকোপ্লাস, কিন্তু গাজরের মূল একটু ব্যতিক্রম। ওকে, ঠিক আছে, এই যে অনেক ইনফো দিয়ে ফেলছি। এখন গলজি বস্তু সম্পর্কে একটু জানো। গলজি বস্তু কি বলতো? গলজি বস্তু কোষের প্যাকেজিং এর কেন্দ্র হিসেবে কাজ করে। এটা কি? দেখো চিত্রটা দেখবা, এর ভিতরে এই যে যেগুলো আছে না, এগুলোকে বলা হয় সিস্টার্নি, সিস্টার্নি। আর এর ভিতরে কিছু ভেসিকল আছে, এই যে এই ধরনের, এগুলাকে বলা হয় বৃহৎ ভেসিকল। আর এই যে এগুলাকে বলা হয় ক্ষুদ্র ভেসিকল। ওকে, ঠিক আছে, কয়েক ধরনের ভেসিকল থাকে, কিছু বৃহৎ ভেসিকল, কিছু ক্ষুদ্র ভেসিকল। ঠিক আছে, তারপর উৎসেচকের পানি বিয়োজনের সম্পন্ন করে এবং বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে জড়িত। তারপর হরমোন নিঃসরণে ভূমিকা রাখে এবং প্রোটিন সঞ্চয় করে। এই যে এই দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটা হরমোন নিঃসরণে কাজ করে, আরেকটা কি বলতো? আরেকটা যে কাজ করে সেটা হইলেছে কি? প্রোটিন সঞ্চয় কাজ করে। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশ দেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে রাফ বা হইতেছে একটা মসৃণ, আর একটা হচ্ছে অমসৃণ। নিউক্লিয়াসের সাথে যেটা থাকে এটা হচ্ছে অমসৃণ। দেখো, কোনো কিছু যদি পিচ্ছিল হয় তাহলে তো সেটা কোনো কিছুর সাথে লেগে থাকবে না, কিন্তু অমসৃণ হলে সেটা লেগে থাকবে, তাই কিনা বলো? এখন দেখো, এই যে কিছু আছে মসৃণ, কিছু আছে হচ্ছে অমসৃণ। এই যে দেখো অমসৃণ, এটা দেখতেছি অমসৃণ বা রাফ আবরণীর গায়ে রাইবোজোম লেগে থাকে, এবং রাইবোজোমের মূল কাজ কি ভাইয়া? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। তারপর আছে হচ্ছে মসৃণ। মসৃণ কি করে? রাইবোজোম থাকে না। ওকে, তারপর কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে সাহায্য করে, এই যে, এবং কাঠামো দান করে। ঠিক আছে, আচ্ছা দেখ, কোষ গহ্বর। কোষ গহ্বরে যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে না, কোষ গহ্বর, সেটাকে বলে কোষ গহ্বর। এটার কাজ কি বলতো? বৃহৎ কোষ গহ্বরে উদ্ভিদ কোষ থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না, থাকলেও খুবই ছোট। তারপর দেখো, প্রধান কাজ কি? কোষ রস ধারণ করা। কোষের ভিতর যে রস আছে সেটা ধারণ করা এর অন্যতম কাজ। কোষ রসে বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ এগুলো থাকে। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটা দেখো। লাইসোজোম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। লাইসোজোম জীবাণু ভক্ষণ করতে পারে, বুঝছো? এবং লাইসোজোমের গায়ে একটা লেয়ার আছে। ওই লেয়ার থাকার কারণে মানে কোষের অন্যান্য অর্গান যেগুলো আছে সেগুলো যদি ওর কাছে যায় সহজে হজম হয় না। কিন্তু কোনো কারণে যদি লাইসোজোমের বাইরের যে লেয়ারটা আছে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, অক্সিজেনের ঘাটতি হয়, তাহলে আশেপাশে যা আছে তাকেও খেয়ে ফেলবে। এটা জীবাণু ভক্ষণে ভালো কাজ করে, এবং যদি ভালোভাবে ব্যবহার না হয় এর কোষের অন্যান্য পার্টকেও খেয়ে ফেলবে। ঠিক আছে, জীবকোষের জীবাণু হাত থেকে রক্ষা করার কাজ। বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যা হজম করতে সাহায্য করে, এবং অক্সিজমের অভাব হলে পর্দা ফেটে গিয়ে চারপাশে অঙ্গাণুগুলোকে সগ্রাস করতে পারে, এই জন্য এটাকে অটোফেগি বলা হয়। আবার পাশাপাশি আর এটার আরেকটা নাম বলতে পারি, সেটা হলো কি? আত্মঘাতী থলিকা। কি বলতো? নিজেকে নিজে হত্যা করতে পারে, আত্মঘাতী, আত্মঘাতী, থলিকা। ওকে, বা সুইসাইডাল স্কোয়াড। ওকে, মনে থাকবে।
আত্মঘাতী থলিকা, সুইসাইডাল স্কোয়াড। পরবর্তীতে দেখো কোষ কঙ্কাল, কাঠামো ভিত্তিক। এখন যেগুলো আসছি এটার কি বাইরে কোনো নির্দিষ্ট কোনো যে সাইটোপ্লাজমীয় কোনো আবরণ থাকে না, আবরণবিহীন কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল যেমন অসংখ্য দড়ির মতো বস্তু, যেমন জালের মতো ছড়ায় থাকে। তারপর কি অ্যাক্টিন, এই যে কয়েকটা দেখো কি কি ভাই এগুলো দেখা যায়, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি ধরনের প্রোটিন থাকে, এবং এই প্রোটিন দিয়ে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের বিভিন্ন ফিলামেন্ট তৈরি হয়। ওকে, ঠিক আছে, আশা রাখি এগুলো আমরা বুঝতে পারবো। পরবর্তী অংশটা দেখো রাইবোজোম, প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোমের মূল কাজ কি ভাইয়া? প্রোটিন সংশ্লেষণ করা। ওকে, ঠিক আছে। এই যে দেখো একটা সুন্দর, এখানে কি সুন্দর একটা ছবি দিয়ে রাখছে। এই উপরের দিকে একটা দেখো, উপরের দিকে একটা পার্টের মতো, নিচের দিকে একটা পার্টের মতো। মানুষের দেশে তার ইন্টারমিডিয়েট যখন পড়বা তখন দেখবা মানুষের ক্ষেত্রে 8ts রাইবোজোম থাকে। কি ভাইয়া? 8ts। আর এটা হইতেছে অপ্রকৃত যারা হইতেছে আদি কোষ, তাদের ক্ষেত্রে থাকে হইতে 7ts রাইবোজোম। বুঝছো? এই 7ts বলতে কি, 8ts বলতে কি, এটা সামনেতে আরো ডিটেল বুঝবা। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে এর ভিতরে কি আরএনএ ডিএনএ থেকে কি করে জানো? তোমাকে একটু বলবো, বলি দেখো সুন্দর করে। এই যে আমাদের যে ডিএনএ আছে না, বলো ডিএনএ, এই যে ডিএনএ, এই ডিএনএ এর ফাঁকে ফাঁকে অনেক জায়গায় অনেক বিভিন্ন এই যে খাদ থাকে। বুঝছো? এরকম 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 পাঁচটা পাঁচটা করে, বুঝছো? এরকম এরকম অনেকগুলা খাদ থাকে, এরকম অনেকগুলা খাদ থাকে। বুঝছো? ঠিক আছে, এর ভিতর কি কি থাকে জানো? এর ভিতর থাকে এরকম দেখো এ, টি, তারপর সি, জি। বুঝছো? এরকম এরকম বেশ কিছু থাকে। এখন দেখো এটা এটা কি, এটার নাম কি ভাই? এটা হইতেছে ডিএনএ, তাই না? এটা হইতেছে ডিএনএ। এই ডিএনএ থেকে আরএনএ এটাকে কপি করে। কি বলতো? আরএনএ। এখান থেকে আরএনএ এটা কপি করে। আরএনএ কি থাকে? আরএনএ শুধু একটা থাকে। বুঝছো? আরএনএ একটা থাকে, এরকম দুইটা থাকে না, একটা শাখা। এটা কি ভাইয়া? এটা হইতেছে আরএনএ। ওকে, ডিএনএ থেকে আরএনএ কপি করে, কপি করার পর এই যে আমাদের যে রাইবোজোম দেখলা না, মনে করে এইরকম একটা জিনিস, আবার এইরকম একটা জিনিস। এখন এই ভদ্রলোক আবার এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে চলাচল করে। এর ভিতর যখন চলাচল করে তখন সেখান থেকে এই যে এটাতে বিভিন্ন যে অংশগুলো ছিল সেখান থেকে আস্তে আস্তে একটা পর্যায়ে এখান থেকে প্রোটিন তৈরি হয়। বুঝছো? কি তৈরি হয় ভাইয়া? প্রোটিন। ওকে, আমিষটা তৈরি হয়। এই যে আমাদের শরীরের জন্য আসলে দরকার কি? প্রোটিন দরকার। বুঝছো? আর এটাই সেই হইতেছে রাইবোজোম। তার মানে রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। ডিএনএ থেকে আরএনএ কপি করে, সে আরএনএ আবার রাইবোজোমের ভিতর দিয়ে যখন যায়, রাইবোজোম স্টেপলারের মতো সুন্দর 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 করে প্রোটিন তৈরি করে। তাহলে রাইবোজোমের মূল কাজ কি? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। বুঝতে পারছো? ওকে, দেখো তারপর এখন দেখো যে জিনিসটা, সেটা হলো কি, পর্দাবিহীন অঙ্গাণু প্রাণী এবং উদ্ভিদ কোষে উভয় কোষেই পাওয়া যায়। তারপর কি? প্রোটিন সংশ্লেষণ। এই যে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এটা এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। বুঝছো? মেডিকেল এমবিবিএস। ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসে যে প্রোটিন সংশ্লেষণে কাজ করে কোনটি? রাইবোজোম। ওকে, তারপর দেখো প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনে রাইবোজোমে হয়ে থাকে। পলিপেপটাইড, অনেকগুলো পলিপেপটাইড চেইন মিলে আস্তে আস্তে প্রোটিন তৈরি করে। বুঝছো? ঠিক আছে, এখানে আমরা দেখলাম। পরবর্তীটাও আমরা বুঝছি সেন্ট্রোজোম। ওকে, সেন্ট্রোজোম। আচ্ছা, কোষ বিভাজনের কারিগর সেন্ট্রোজোম। আচ্ছা দেখো এই যে একটা জিনিস দেখছো, তোমরা ক্লাস 8এও যখন কোষ বিভাজন করছিলা বা তারপরে কোষ বিভাজন করার সময় দেখবা যে উভয় পাশে অ্যাস্টার রে তৈরি করে। এরকম এই পাশে একটা এই পাশে একটা অ্যাস্টার রে। এই যে অ্যাস্টার রে তৈরি করেন সেটা হইতেছে এই সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভিতরে কি কি থাকে? এই মাঝখানে দণ্ডাকার থাকে, এটাকে বলা হয় সেন্ট্রিওল। এটা কি? সেন্ট্রিওল। ওকে, সেন্ট্রিওল। আর বাইরে যে পর্দা থেকে এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার দুটো মিলে বলা হয়, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। ওকে, প্রাণী কোষের বৈশিষ্ট্য থাকে, এটাকে দুটি ফাঁপা নল থাকে, এটাকে বলে সেন্ট্রিওল। চারপাশে যে লিকুইড থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, দুটা মিলে বলা হয় সেন্ট্রোজোম। তারপর এটা কি করে? অ্যাস্টার রে তৈরি করে। এই যে অ্যাস্টার রে তৈরি করে স্পিন্ডল যন্ত্র হিসাবে কাজ করে। এবং আরও একটা ইম্পর্টেন্ট এর কাজ আছে, সেটা হচ্ছে কি ভাইয়া? এটা হইতেছে এই যে লেজের মতো অংশ তৈরি করে। বুঝছো? ফ্লাজেলা তৈরি করে। কি তৈরি করে বলো তো? ফ্লাজেলা। ফ্লাজেলা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, ফ্লাজেলা তৈরি করতে পারবে। তারপর অংশটুকু দেখো, সেটা নিউক্লিয়াস। এই যে আমাদের পরিচিত কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, বলা হয় কি ভাইয়া? কোষের মস্তিষ্ক। এই যে কোষ সাইটোপ্লাজম মাঝখানে যে অংশটুকু আছে এটাকে বলা হইতেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকে বলো তো? নিউক্লিয়াসকে যদি দেখো, নিউক্লিয়াসের ভিতরে হইতেছে বাইরে একটা লেয়ার থাকে নিউক্লিয়ার আবরণী, তার ভিতরে একটা অতি গাঢ় অংশ, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং তারপর ক্রোমাটিন রেটিকুলাম থাকে, তাই না? ক্রোমাটিন রেটিকুলাম থাকে, তারপর নিউক্লিওপ্লাজম বলা হয়। আচ্ছা, এখানে কি একটা চিত্র দেওয়া হয়েছে? আচ্ছা, এখানে প্রপার চিত্র দেওয়া হয় নাই না, তোমাকে একটু চিত্র দিয়ে দেওয়া উচিত। এই যে যদি আমরা বলি
থাকে থাকে গ্যাপ থাকবে তো। এই যে এটা মনে করো হইতেছে নিউক্লিয়াস। ওকে, মনে করো যে জায়গায় জায়গায় একটু গ্যাপ থাকবে, বুঝছো, জায়গায় জায়গায় তো গ্যাপ থাকবে। এই যে এখানে এখানে মনে করো নেই, এখানে এখানে এখানে, এগুলাকে বলা হইতেছে নিউক্লিয়ার রন্ধ্র, বুঝছো। তারপর এর ভিতরে একটা নীল আকৃতির, এই যে দেখো, এটা হইতেছে নিউক্লিওলাস, বুঝতেছ, নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসকে কেন্দ্র করে মনে করো অনেকগুলা, এই যে এই যে এই যে এই যে এই যে এগুলা কি ভাই, এগুলা হইতেছে ক্রোমাটিন তন্তু। ওকে, এগুলা হইতেছে ক্রোমাটিন তন্তু, বুঝতে পারতেছো? একটা অঙ্কনটাও ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, এই যে ক্রোমাটিন, সুন্দর হয়েছে না? হুম, না কাছাকাছি একটু, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা দেখো এই যে অবস্থা, তাহলে এই যে অবস্থা, এখান থেকে কি কি থাকলো ভাইয়া? এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী, আবরণ, এটাকে বলে নিউক্লিওলাস। এগুলা হইতেছে ক্রোমাটিন তন্তু। আর এটা এগুলা কি বলতো, এগুলা নিউক্লিয়ার রন্ধ্র। আর মাঝখানে যে লিকুইড আছে না, এর ভিতরে কিন্তু অনেকগুলা ছোট ছোট বিন্দু বিন্দু থাকে, বুঝছো, অনেকগুলা ছোট 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 এরকম বিন্দু বিন্দু থাকে। এর ভিতরে যে লিকুইডের মতো যে অংশটুকু আছে না, লিকুইডের মতো, এগুলাকে বলা হইতেছে নিউক্লিয় প্লাজম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আশা করি পারবা। এখন দেখো এর ভিতরে কি কি থাকে? প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দায় ঘেরা ক্রোমোজোম বহনকারী যে অংশ থাকে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। এটি কি সংগঠিত বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সিপ কোষ, এই যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস কি বলতো, একটা হইতেছে সিপ কোষ, আরে এটা তো কালার নাই, একটা হইতেছে সিপ কোষ, কি ভাই, একটা সিপ কোষ, আরেকটা হইতেছে লোহিত রক্তকণিকা। একটা সিপ কোষ আরেকটা লোহিত রক্তকণিকা, এই দুই জায়গায় নিউক্লিয়াস থাকে না। তার কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না? সিপ কোষ আর লোহিত রক্তকণিকা। এটাই তো এমসিকিউ, পরীক্ষায় চলে আসতেছে, বুঝছো, এটা সুন্দর একটা এমসিকিউ, নিউক্লিয়াস থাকে না। ওকে, তারপর দেখো, তারপর আরো বৈশিষ্ট্য আছে না, নিউক্লিয়ার অভ্যন্তরীণ, নিউক্লিয়ার ঝিল্লি বাইরের যে দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণ। তারপর থাকে নিউক্লিয়ার প্লাজম, জেলির মতো যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। নিউক্লিওলাস কি ভাইয়া, ক্রোমোজোমের মাঝখানে যে সংলগ্ন, এই যে দেখলাম না, আমরা দেখাইছিলাম, দেখো এই নিউক্লিওলাসের সাথেই কিন্তু ক্রোমোজোমগুলো লাগানো আছে। এই ক্রোমোজোমের সাথে সংযুক্ত যে অংশটুকু থাকে সেটাকে, এবং আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তারপর অংশটুকু দেখো, ক্রোমাটিন এবং ক্রোমোজোম বংশগতির ধারক, এটাই। আচ্ছা এখন দেখো, ক্রোমাটিন জালিকা এটা কি করে, ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত সুতার মতো যে অংশটুকু থাকে, এই যে নিউক্লিয়াসের ভিতর দেখছিলাম খুব, সেটাকে আস্তে 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 দেখো, এটার থেকে আস্তে 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 এই যে ডিএনএ পাই, এটাতে মূলত এই যে আমরা দেখাইছিলাম না পেঁচানো পেঁচানো ডিএনএ, এটা মূলত এখান থেকে আসে। তারপর কোষ বিভাজনের সময় এগুলো মোটা এবং খাটো হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। তারপর কি জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন বংশ পরম্পরায় এদের পরিবহন করে, এদের মূল কাজ। দেখো এটা যখন, ওই যে দেখছো না, কোষ বিভাজনের আগে যখন ছিল এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, যখন কোষ বিভাজনে মেটাফেজ পর্যায়ে চলে আসছে বা আরো শুরু হয়েছে, তখন এটাকে বলা হয় ক্রোমোজোম। আর ক্রোমোজোমগুলো দেখবে অ্যানাফেজে কি হয়, দুইটা ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে চলে যায়। ছোটবেলায় পড়ছিল, আরো আগে ক্লাসে বা সামনের চ্যাপ্টারে, পরবর্তী চ্যাপ্টারেও পড়বো, দেখবা আলাদা আলাদা ভাগ হয়ে যায় চারটা, সেটাকে বলা হয় ক্রোমাটিড। ওকে, তারপর এই যে তার মানে কোনটাকে, একটাকে বলে ক্রোমোজোম, একটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, আরেকটাকে বলা হয় ক্রোমাটিড। আর এই ক্রোমাটিডের মাঝখানে যে অংশটুকু এই অ্যাস্টার রের সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। নাম কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার। ওকে, ঠিক আছে, মনে আছে এগুলা? ঠিক আছে। আর যেই রশির সাথে যেখানে যুক্ত থাকে তার নাম হচ্ছে কাইনেটোকোর। এগুলা কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, বুঝছো, কাইনেটোকোর। ঠিক আছে, পরবর্তী অংশতে এখন দেখো জীববিজ্ঞানের স্থাপত্য টিস্যু থেকে তন্ত্র। এই যে এখন টিস্যু নিয়ে আমরা একটু জানবো, বুঝছো, টিস্যু নিয়ে জানবো। কতক্ষণ কি হইলো, ক্লাস কি ঠিকঠাক আছে? টায়ার্ড হয়ে যাইতেছ? রেস্ট নেওয়া লাগবে? বলো তো, আমিও লম্বা সময় দাঁড়ায় আছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু কষ্ট করি, ঠিক আছে। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবে, তোমরা উপকৃত হবা, তোমরা একটু দোয়া করবা, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ। দেখো পরবর্তী অংশটা আসি। পরবর্তী অংশতে আমরা যদি যাই, দেখো টিস্যু, টিস্যু টিস্যু জিনিসটা কি বলো? টিস্যু যখন, এই যে কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, মনে থাকাতে উচিত। দেখো টিস্যু হইতে গেলে একগুচ্ছ কোষ হবে, একগুচ্ছ কোষ, অনেকগুলা কোষ মিলে একই জায়গা থেকে উৎপন্ন হতে হবে, একই ধরনের কাজ করতে হবে, একই ধরনের কাজ, বুঝছো। যেমন এই হাতের এই মাসেল, এটা একটা মাসেলের ভিতর যে টিস্যু আছে, ঠিক আছে, এটার সাথে পায়ের যেটা আছে থাই, সেটা আর এটা কিন্তু সেম জায়গায় না, জায়গা আলাদা, কাজ আলাদা, সুতরাং এদেরকে এক ধরনের টিস্যু বলা হইতেছে না, মানে এক জায়গায় উৎপন্ন না, এদের কাজগুলো উৎপত্তি স্থলও ভিন্ন, কাজগুলোও ভিন্ন, ঠিক আছে। তাহলে এটা এখানে একটা, এটা একটা টিস্যু, ওটা একটা টিস্যু, বুঝতে পারছো, টিস্যুগুলো আলাদা। ওকে থাকো, তারপর দেখো একই উৎস থেকে কি, উৎস থেকে সৃষ্টি এবং একই ধরনের কাজ করে,
তাদেরকে বলা হয় টিস্যু। প্রাণী টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু এগুলো আছে। আর উদ্ভিদ টিস্যুর ভিতর দেখো ভাজক টিস্যু থাকে, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মেরিস্টেমেটিক, আর স্থায়ী টিস্যু হইতেছে পার্মানেন্ট। আমরা প্রথমে আগে তোমাকে উদ্ভিদ টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে, উদ্ভিদ টিস্যু শেষ হয়ে গেলে তারপর প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করা হবে। ওকে, ঠিক আছে। এখন উদ্ভিদ টিস্যুর ভিতরে আসি। দেখো উদ্ভিদের ব্লু প্রিন্ট, স্থায়ী টিস্যু। দেখো এখন উদ্ভিদ টিস্যুর ভিতরে যে কি আছে না, একটা ছিল কি, একটা হইতেছে ভাজক টিস্যু। তোমাকে ভাজক টিস্যু সম্পর্কে ক্লাস 9-10 আলোচনা করে না, এটা ইন্টারমিডিয়েটে গেলে ডিটেল আলোচনা করা থাকবে। তাহলে একটা হলো ভাজক টিস্যু, আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু নিয়ে আলোচনা করে। স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি এখানে কি সেগুলো দিয়ে রাখছে? আচ্ছা হ্যাঁ, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, আরেকটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যু নিয়েও তোমাদের আলোচনা করেনি। তোমাদের মূলত আলোচনা করা আছে সরল টিস্যু, আকার আকৃতিতে গঠনের অভিন্ন, আর জটিল টিস্যু মানে কি, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত। তাহলে একটা হচ্ছে যে এই যে দেখো একটা, এই যে গাছের যদি একটা যদি মাঝখানে দেখো একটা যদি এই যে কাণ্ড থাকে না, গাছের যে মাঝখানে কাণ্ড, এটা সাইডের দিকে যে পাতলা অংশটুকু, এটা সরল টিস্যু, আর মাঝখানে যেগুলো এগুলোকে বলা হচ্ছে জটিল টিস্যু। দেখো এখন সরল টিস্যুর ভিতর সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এগুলো এত সুন্দর করে তোমার সামনে তুলে দেওয়া আছে, খুব অল্প সময় সামারি দেওয়া আছে। দেখো একটা হলো প্যারেনকাইমা, তারপর একটা কোলেনকাইমা, আরেকটা হলো কি স্ক্লেরেনকাইমা। ওকে, প্যারেনকাইমার বৈশিষ্ট্য দেখো, এটা হচ্ছে তুলনামূলক পাতলা, সজীব, কাজ কি, খাদ্য প্রস্তুত করা, সঞ্চয়, পরিবহন করা। ওকে, কোলেনকাইমার আবার কাজ কি, অসমভাবে পুরু, এটা তুলনামূলক পুরু অবস্থা, এটা সজীব, এবং কাজ কি ভাইয়া, এটার কাজ কি, এটার কাজ হইতেছে খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা। মানে দেখো আগে ছিল প্যারেনকাইমা, আস্তে আস্তে প্যানি কমে কমে কোলেনকাইমা হইতেছে, তারপর অনেক শক্ত হয়ে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য দেখো অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। এই যে তোমাদের কোষ প্রাচীর পড়ানোর সময় পড়ছিলাম, লিগনিন, পেকটিন, সুবিন, এগুলো খুব শক্ত জিনিস। ওকে, তারপর অবস্থা কি, এটা অবশ্যই মৃত, কাজ কি, যান্ত্রিক কাজ এবং দৃঢ়তা প্রদান করে। একদম সামারাইজ, এবং এটাতে যদি ব্যাখ্যা আসে তুমি আর একটু ডিটেল লিখতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো পরবর্তী অংশটা দেখি। এখন দেখো এটা গেল এই 3 প্রকার, এর ভিতরে আরো কিছু এমসিকিউ আছে বুঝছো। এই যে তোমাকে এভাবে বলে দেওয়া আছে হচ্ছে যান্ত্রিক টিস্যু, এই যে স্ক্লেরেনকাইমা আছে না, স্ক্লেরেনকাইমাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এটাকে আবার কয় ভাগে ভাগ করা যাবে? 2 ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে হচ্ছে স্ক্লেরয়েড, স্ক্লেরয়েড 1 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ক্লেরয়েড, আরেকটা কি, এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায় এটা একটু মাথায় রেখো। ওকে, 2 ভাগে ভাগ করা যায়। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্ক্লেরয়েডকে আবার বলা হয় স্টোন সেল। কি বলা হয় বলো তো? স্টোন সেল, মানে এত শক্ত পাথরের মতো, বুঝছো? ঠিক আছে, এই জিনিসটা অল্প একটু বই থেকে দেখে নিও, রিভিশন দেওয়ার মতো। ওকে, ঠিক আছে। তারপর অংশটুকু এখন আমরা এসে দেখো জাইলেম, জাইলেম ফ্লেম। এই যে আমরা কি দেখছি বলতো, উদ্ভিদ কোষের ভিতর প্রথমে দেখলাম সরল, তারপর দেখতেছি জটিল। জটিলের ভিতরে এই যে তোমরা আগে পড়ে আসছো না, জাইলেম, আরেকটা কি ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েম এগুলা মিলে হইতেছে হচ্ছে, এগুলাই হইতেছে তোমার জটিল টিস্যুর অংশ। জাইলেম দিয়ে কি করতা, উদ্ভিদ মূল থেকে পানি উঠাতো, এটা হচ্ছে জাইলেমের কাজ। আর পাতায় উৎপন্ন খাদ্য সমগ্র দেহে পরিবহন করতে, এটা কি, এটা ফ্লোয়েমের কাজ। দেখছো না? ঠিক আছে, আচ্ছা দেখো জাইলেম এবং ফ্লোয়েম। এখন দেখো জাইলেম এবং ফ্লোয়েমের কাজগুলো আমরা একটু দেখব। জাইলেম কি করে, খাদ্য মানে মূল থেকে পানি উত্তোলন করে, তাই না? আচ্ছা দেখো এখানে সেখানে দেওয়া আছে, এই জাইলেম হইতেছে ঊর্ধ্বমুখী বাকি পানি উত্তোলনের কাজ। এর কাজ কি, পানি পরিবহন। ওকে, পানি পরিবহন, পানি পরিবহন। শুধু পানি তো না, পাশাপাশি ওই যে লবণ আছে না, খনিজ লবণ, খনিজ লবণ, এই যে খনিজ লবণ দেখো না, আয়ন আকারে পরিবহন করে, এগুলা কাজ হইতেছে জাইলেমের। ওকে, ঠিক আছে। এখন দেখো এর ভিতর বেশ ধরনের কোষ আছে। জাইলেম এটা এটা কত প্রকার, কি কি, এটা আরো বেশ কিছু প্রকার আছে বুঝছো। জাইলেমের ভিতর দেখবা হইতেছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম, বুঝছো, এগুলো বেশ কিছু প্রকারভেদ আছে। কিন্তু জাইলেম 3 ধরনের কোষ দিয়ে তৈরি, 3 নয় 4 ধরনের কোষ দিয়ে তৈরি। কয় ধরনের বলো তো? 4 ধরনের। 4টা কি কি, একটা হলো দেখো এখানে দেওয়া আছে, একটা হইতেছে ট্রাকিড, একটা কি বলতো ট্রাকিড, 2 নাম্বার হইতেছে ভ্যাসেল, 3 নাম্বার হইতেছে জাইলেম প্যারেনকাইমা, আর 4 নাম্বার হইতেছে জাইলেম ফাইবার। ওকে, ঠিক আছে, এই 4 প্রকার। একটা জাইলেম ট্রাকিড, দেখো ট্রাকিড এই জিনিসটা কি, লম্বা, সরু প্রান্ত এবং কূপযুক্ত। ওকে, ভ্যাসেলটা কি, নলের মতো সজ্জিত, প্রান্তীয় ভাগ প্রাচীর গলে দীর্ঘ পাইপলাইনের সৃষ্টি করে। ওকে, এটা দেখো চিত্রের মাধ্যমে দেখো। জাইলেম প্যারেনকাইমা কি, যেই প্যারেনকাইমা জাইলেমে থাকে তাকে জাইলেম প্যারেনকাইমা বলা হয়। ফ্লোয়েম, তারপর জাইলেম ফাইবারটা কি, ফাইবার তুলনামূলক কিন্তু শক্ত। এটা কি করে, এই যে প্যারেনকাইমা দেখো খাদ্য সঞ্চয় এগুলো কাজ করে, এবং যান্ত্রিক শক্তি যোগানোর ক্ষেত্রে ফাইবার কাজ করে। ঠিক আছে, মূল কাজ হইতেছে কি, মূল কাজ কি বলতো,
মূল কাজ দেখবা যে পানি খনিজ লবণ পরিবহন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হইতেছে মূলত এই যে জাইলেমের কাজ। আর মূল কি পানি উত্তোলন করা। ঠিক আছে, এই 4 ধরনের কোষ আছে। তারপর যদি আমরা একটু ফ্লোয়েমে আসি, দেখো ফ্লোয়েম হইতেছে দ্বিমুখী। কারণ কি, খাদ্য পরিবহন করে, খাদ্য যে পাতায় উৎপন্ন খাদ্য হবে সেগুলা তো তোমার মূলের ভিতরে দিতে হবে, আবার উপর শাখা প্রশাখাতেও দিতে হবে, তাই না? এই জন্য এটার কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী বা বহুমুখী, মানে উভমুখী। ঠিক আছে, এখন দেখো এটার ক্ষেত্রে কোষ আছে, এটার ক্ষেত্রে কোষ আবার 4টা আছে। একটা হইতেছে শিবকোষ, 2 নম্বর হইতেছে সঙ্গী কোষ, 3 নম্বর হইতেছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই যে কোথায়, এই যে এতটুকু দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা 3 নম্বর। 4 নম্বর হইতেছে ফ্লোয়েম ফাইবার, এটা হইতেছে 4 নম্বর। বুঝছো, এটাও 4 প্রকার। তার মানে সিপ কোষ এটা কিরকম, চালুনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে গঠিত নিউক্লিয়াসবিহীন সজীব কোষ। তারপর সঙ্গী কোষের ক্ষেত্রে এটা বড় নিউক্লিয়াস যুক্ত। এই যে এটা কিন্তু মাথায় রেখো, এটা হইতেছে নিউক্লিয়াস থাকে না। এই যে পড়ছিলাম না নিউক্লিয়াস থাকে না, এটাতে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস নেই কিন্তু এখানে, বুঝছো, নিউক্লিয়াস নেই, এই জায়গায় নিউক্লিয়াস থাকে না, মাথায় থাকবে। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস থাকে না। তারপর তারপর যেটা দেখবে এটা হচ্ছে সঙ্গী কোষ, বড় নিউক্লিয়াস যুক্ত। তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। যেই প্যারেনকাইমা হইতেছে, আচ্ছা সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াসটা তুলনামূলক বড় থাকে, সিপ কোষের কাছে থাকে, বুঝছো। এই যে দেখো এখন মাঝখানে যে লেয়ারের মতো আছে না, এটা হইতেছে সিবনল। এখন সিপ কোষ যেহেতু খাদ্য পরিবহন করবে, নিউক্লিয়াস থাকলে কি হয়, খাবার পরিবহনে বাধা সৃষ্টি করে, যেহেতু একটা ভারী জিনিস, ওই জিনিসটা তো না থাকে, তাহলে খাবার পরিবহন সহজ হয়। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে সিপ কোষ গেল, সঙ্গী কোষ গেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, তারপর ফ্লোয়েম ফাইবার। এই যে এরা হয়তো ফ্লোয়েম ফাইবার, যেমন বাস্ট ফাইবার বলা হয়। ওকে, এগুলো তোমরা, এবং বলছি তো এটা একদম খুবই ইজিলি সামারাইজ একটা রিভিশন দেওয়ার মতো। তারপর যারা আর একটু ডিটেল জানবে তারা বইটা আরেকবার রিভিশন নেবে, তাইলে এটা বোঝাটা ইজি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর মূল কাজ হইতেছে পাতায় প্রস্তুত খাদ্য বিভিন্ন স্থানে পরিবহন করা। ওকে, প্রাণীদেহের ব্লুপ্রিন্ট। এই যে দেখো পরবর্তী অংশটা আমরা প্রাণীদেহের ব্লুপ্রিন্ট পড়বো। ক্লাসটা কি অনেক লম্বা হয়ে গেছে বলো তো? আমি এক লম্বা সময় ধরে দাঁড়ায় আছি, বুঝছো, দাঁড়ায় থেকে আমি একটু পাটা লাগাই গেছি। ওকে, ঠিক আছে, আশা রাখি এই যে পরবর্তী অংশ তোমাদের দরকার হলে পার্ট 2 আকারে দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। পরবর্তী এখান থেকে কিন্তু আরো পার্ট আছে তোমার হইতেছে। এখন আমরা হইতেছে কেবল আমরা পড়লাম হইতেছে উদ্ভিদ টিস্যু, তারপর প্রাণী টিস্যু পাবো, তারপর অঙ্গতন্ত্র, বুঝছো, বেশ কিছু পাবো। তারপর ওই যে মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করা হবে। সো বেশ কিছু এখনো পার্ট বাকি আছে। ঠিক আছে, তাহলে আমরা সে অংশটুকু একটু পরে, ঠিক আছে, আমি একটু রেস্ট নেই, বুঝছো, আমার পাটা লাগাই দিচ্ছি। এবং তোমরাও আশা করি লম্বা ক্লাস হয়েছে, ঠিক আছে। তুমি কি টায়ার্ড? ওকে, তোমরা টায়ার্ড আছো? ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে মেনটেন করে নিতে পারবা, একটু রেস্ট নাও। ওকে, ঠিক আছে। তার মানে আমরা পরবর্তীতে জাস্ট এটাকে পরবর্তী পার্ট 2 আকারে তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পার্ট 2 কিন্তু দেখবা, পার্ট 2-তে আমরা আসতেছি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একটু লিখে দিই, দাঁড়াও। এখানে হইতেছে পার্ট 2, এখান থেকে পার্ট 2 না? হ্যাঁ, তাহলে এখানে আমরা বলি পার্ট 2 কামিং। পার্ট 2 কামিং খুব তাড়াতাড়ি আসতেছে, বুঝছো। আমি এটা একটু পরে করে নেবে, আমি একটু রেস্ট নিলেই হয়ে যাবে, বুঝছো। আমি পাটা রীতিমতো আমার ব্যথা করতেছে। আচ্ছা, কি পার্ট 2 কামিং? ওকে, ঠিক আছে, পার্ট 2, পার্ট 2 কামিং। ওকে, ঠিক আছে, পার্ট 2 কামিং, কামিং। ওকে, পার্ট 2 কামিং, ঠিক আছে, এতটুকু। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে পার্টে এখান থেকে তোমাকে একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি একটু গলা শুকাই গেছি, একটু পানি খেয়ে একটু আমি রেস্ট নিয়ে আসি। ওকে, ঠিক আছে, তোমরা ঠিকঠাক আছো? ওকে, দেখা হবে জাস্ট একটু পরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পার্ট 2। ওকে।